কোথায় ভয় পাচ্ছি? বলেই উঠে একজন লোককে বলল, ওই কালু, আমার হাড্ডি কোপানোর ছুরিটা নিয়ে আয় তো। আজ এই চামড়া ছিলামও আমি। আমার সাথে লাখটাসার ফল ভোগ করবি মেয়ে তুই। কালু বলে লোকটা একটা ধারালো ছুরি এনে দিল শাফিন মিয়াজির হাতে। শাফিন মিয়াজি এক পলক ছুরির দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো আমার দিকে। আমি চোখ বন্ধ করে নিলাম। চোখের সামনে ভেসে উঠল মন্ত্রী সাহেবের মুখ। হয়তো আর কখনোই দেখা হবে না আমাদের। বিড়বিড় করে বলতে লাগলাম, আপনাকে বলা হলো না সেই কথাটা, যেটা নিজেও উপলব্ধি করতে পারছি, হয়তো আর কখনো বলাও হবে না। আমি আপনাকে ভালোবাসি মন্ত্রী সাহেব, খুব বেশি ভালোবাসি। আমি যা লিখতে পারি না তার সমান আপনাকে ভালোবাসি। বেশ অনেকক্ষণ হয়ে গেল, সামনে কোনো আওয়াজ পাচ্ছি না। চোখ বন্ধ করে বসে বসে মনে মনে আল্লাহর নাম নিচ্ছি, আর চোখের সামনে ভেসে বেড়াচ্ছে মন্ত্রী সাহেবের হাস্যোজ্জ্বল মুখখানি। এবার ভীষণ সন্দেহ হলো আমার। প্রায় মিনিট 4-5 হয়ে গেল, এখনো কোনো সারা শব্দ পাচ্ছি না। পিটপিট করে চোখ খুললাম, কিন্তু সামনে যা দেখলাম আমার চোখ অটোমেটিক বড় হয়ে গেল। টাসকি খেয়ে গেলাম আমি সামনের মানুষটার দিকে তাকিয়ে। ভূত দেখার মতো চমকে উঠলাম, খানিকটা ভয়ও লাগলো। মনে মনে ভাবতে লাগলাম, এই লোক এখানে কেন, কি করে ঢুকলো এখানে? আমার মুখ থেকে যেন কথাই বের হচ্ছে না, কথাগুলো যেন গলায় দলা পাকিয়ে আসছে, আর গলাতেই যেন থেমে যাচ্ছে, মুখ পর্যন্ত আর আসছেই না। বহু কষ্টে আমতা আমতা করে বললাম, আপনি? আমার সামনে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছেন মন্ত্রী তাহরিম তালুকদার। আমি যতটা না অবাক হয়েছি তার চেয়েও বেশি ভয় পাচ্ছি এখন। ওনার এমন দৃষ্টির সাথে আমি পরিচিত নই। তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে ইলু। একবার আমার দিকে তাকাচ্ছে তো একবার মন্ত্রী সাহেবের দিকে। দূরে চেয়ারে বসে রুদ্র ভাইয়া মোবাইল ঘাঁটছে। আপনি কখন এলেন? উনি কোনো কথাই বলছেন না, কেবল আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করছে। হঠাৎ উনি চেয়ার থেকে উঠে সোজা হয়ে দাঁড়ালেন, ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে বললেন, ইলমি, তুমি একটু বাইরে যাও, তোমার বান্ধবীর সাথে আমার কথা আছে। ইলু যেতে না চাইলেও রুদ্র ভাইয়া ওকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিল। ইলমি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মাথা নাড়িয়ে ইশারা করলাম ওকে না যেতে। ও কি সুন্দর আমাকে অল দ্য বেস্ট জানিয়ে চলে গেল বাইরে। আমি বিড়বিড় করে বললাম, মির্জাফরের ফিমেল ভার্সন। উনি এবার আমার দিকে তাকালো। আমার হাত পা তখনও বাঁধা, উনি কিছু করলেও আমি কিছুই করতে পারবো না। উনি আমার দিকে খানিকটা এগিয়ে আসলো। ওনার দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম মারাত্মক লেভেলে রেগে আছেন উনি। উনি এগিয়ে এসে ঠাস করে আমার গালে থাপ্পড় মারলেন। থাপ্পড়টা এত জোরেই ছিল আমার গালটা চিনচিনে করে উঠলো, ব্যথা পেয়েছি অনেক। উনি আরেক হাত উঠাতেই আমি চোখ খিচে বন্ধ করে নিলাম, কিন্তু গালে খোঁচা খোঁচা তার স্পর্শ পেয়ে ফট করে চোখ খুলে তাকালাম। কি করছেন উনি? কিস? উনি যেই গালে থাপ্পড় দিয়েছেন ঠিক একই গালে কিস করলেন। আমি গালের ব্যথার কথা ভুলে ভ্যাবলার মতো তাকিয়ে আছি ওনার দিকে। উনি ঝুঁকে আমার হাতের বাঁধন খুলে দিল, তারপর সোজা টান দিয়ে দাঁড় করিয়ে টানতে টানতে বাইরে নিয়ে আসলেন। কিন্তু হেঁটে তো রাস্তা পর্যন্ত যেতে হবে, তাই ফট করে আমাকে কোলে তুলে নিয়ে হাঁটা লাগালেন। রাস্তার কাছে এসে গাড়ির সামনে আমাকে নামিয়ে ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে নিজে চালাতে শুরু করলো। আমি এতটা সময় ঘোরের মধ্যেই কাটিয়ে দিলাম। গাড়ি চালানোর শব্দে আমার রেসটা পুরোপুরি কাটলো। এতক্ষণ কি হলো কিছু বুঝলাম না। আমি লাফ দিয়ে সোজা হয়ে বসলাম। এই, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? উনি সামনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, জমের বাড়ি। এই না না, এখন কারো বাড়ি টাড়ি যাবো না। আমার প্রমাণগুলো অফিসে জমা দেওয়া লাগবে। উনি খুব জোরে ব্রেক করে আমার দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, থাপ্পড় কি আরেকটা খেতে চান মিসেস মিফতাহুল পূর্ণা? আমি দুই হাত অটোমেটিক দুই গালে চলে গেল আমার। আমি মাথা নাড়িয়ে না বললাম। খেতে না চাইলে চুপচাপ বাসায় চলো। বড্ড বেশি সাহস বেড়ে গেছে তোমার। তোমার সাহস আমি ছোটাচ্ছি। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ সিটে হেলান দিলাম। খুব বেশি রাত হয়ে গেছে, এদিকে সারাদিনের ব্যস্ততায় বড্ড বেশি ঘুম পাচ্ছে, তাই কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তাহরিম ঘাড় ঘুরিয়ে এক পলক তাকালো পূর্ণার দিকে। পূর্ণা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে ওর মাথাটা নিজের কাঁধের উপর নিল। কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে একটা কিস দিয়ে সামনে তাকিয়ে ড্রাইভে মন দিল। তখনকার দৃশ্য মনে হতেই তাহরিমের শরীরে কাঁটা দিয়ে উঠেছে। আর একটু দেরি করলে হয়তো তার পূর্ণাকে সে জীবিত পেত না। কি করে থাকতো সে পূর্ণাকে ছাড়া? এই পূর্ণা ছাড়া তো সে অপূর্ণ। তাহরিম প্রায় শতাধিক পুলিশ নিয়ে একেবারে ভিতরে ঢুকেছিল সে, আর লোকেশন তাকে ইলু দিয়েছিল। বাইক দিয়ে পূর্ণার সাথে আসতে আসতেই সে তাহরিমকে মেসেজ করেছিল। পুলিশ সবাইকে নিয়ে সন্তর্পণে বেরিয়ে গিয়েছিল, আর তাহরিম পূর্ণার সামনে বসেছিল। থাপ্পড়টা পূর্ণার প্রাপ্য ছিল। সব কাজে এমন মাতব্বরি ভালো না, মেয়েটা তা বুঝতেই চায় না। আপনি আমাকে ওভাবে টেনে নিয়ে আসলেন কেন রুদ্র ভাইয়া?
রুদ্র গাড়িতে বসে সিট বেল্ট লাগাচ্ছিল। ইলুর কথা শুনে সে তার দিকে তাকালো। তো কি ওরা স্বামী স্ত্রীর মধ্যে তুমি কাবাব মে হাড্ডি হতে চেয়েছিলে নাকি? ইলু নাক কুঁচকে বলল, কাবাব মে হাড্ডি হতে যাব কেন? তাহরিম ভাই যদি এখন ওকে কিছু করে বসে তাহলে? রুদ্র ইলমির দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কেউ তোমাকে সত্যিই ভালোবাসে, সে তোমাকে সবসময় খুশি দেখতে পছন্দ করবে। আর তাহরিম তো পূর্ণাকে প্রচণ্ড ভালোবাসে, তাই ওকে কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না, বুঝলে? ইলমি ছোট করে উত্তর দিল। তো রুদ্র কিছু একটা ভেবে বলল, ওয়েট এ সেকেন্ড, তুমি আমাকে ভাইয়া বললে কেন? আমি কি তোমার ভাইয়া হই? ইলু ভ্রুকুচকে রুদ্রের দিকে তাকালো। তো মানে আমি কি তোমার ভাইয়া? আপনি তো পূর্ণর ভাসুর, ভাইয়া। আর পূর্ণ আমার ফ্রেন্ড মানে বোন। তার মানে বোনের ভাই মানে তো আমারও ভাই, ঠিক না? ইলুর কথা শুনে রুদ্র বিড়বিড় করে বলল। হোয়াট এ লজিক! ইলু খানিকটা এগিয়ে এসে বলল। কি কিছু ভুল বললাম ভাইয়া? রুদ্রের ইচ্ছে করছিল ইলুকে ঘুরিয়ে একটা থাপ্পড় দিয়ে বলতে, আমি তোর ভাই না, জামাই হই, জামাই, জামাই ডাক। কিন্তু মুখ দিয়ে বের করল না। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, ভুল বলবে কেন? তোমার লজিক কি ভুল হতে পারে নাকি? ইলু দাঁত কেলিয়ে হেসে বলল। এক্স্যাক্টলি তাই। বলে ইলু বাইরের দিকে তাকিয়ে রুদ্রের আড়ালে মুখ টিপে হাসল। মনে মনে বলল, দেখি কতদিন আপনি নিজের মনের কথা মনেই চেপে রাখতে পারেন। আমিও ইলমি কি করে মনের কথা বের করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। রুদ্রকে আরো জ্বালানোর জন্য ইলু হঠাৎ রুদ্রকে ডেকে উঠল। ভাইয়া। রুদ্র ইলুর দিকে ভ্রুকুচকে তাকালো, যা দেখে ইলু ইনোসেন্ট ফেস করে বলল, এভাবে তাকাচ্ছেন কেন ভাইয়া? ভাইয়া আমি কি কিছু ভুল করেছি ভাইয়া? ভাইয়া আপনি কি কিছু বলবেন ভাইয়া? রুদ্র ইলুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই 2 লাইনে 5 বার ভাইয়া ডেকেছো তুমি। তোমার সমস্যা কি? হ্যাঁ, চুপচাপ বসো। ভাইয়া আপনি কি আমার উপর রেগে আছেন ভাইয়া? রুদ্র রাগে ফুঁসছে, কোনো কথা বলল না। কি হলো ভাইয়া, কথা বলছেন না কেন ভাইয়া? রুদ্র এবার স্টিয়ারিংয়ে হাত রেখে ব্রেক করে ইলুর দিকে এগিয়ে গেল। এবার ইলু আর রুদ্রের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। ইলুর হার্টবিট যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। রুদ্র দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি আরেকবার ভাইয়া ডাকো তাহলে এই জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দিব। চুপচাপ বসে থাকো। কথাটা বলেই রুদ্র সোজা হয়ে বসে মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। পূর্ণাদের গাড়িটা আপাতত দাঁড়িয়ে আছে তালুকদার বাড়ির সামনে। তাহরিম এক পলক পূর্ণার দিকে তাকালো। পূর্ণার পরনে জ্যাকেট আর প্যান্ট। এই অবস্থায় কি কারো বাসার ভেতরে নিয়ে যাবে সেটাই ভাবছে সে। তাহরিম কিছু একটা ভেবে আমাকে গাড়ির চাপড় দিয়ে ডাকলো। পূর্ণ, শুনতে পাচ্ছ? আমি খানিকটা নড়ে চড়ে উঠে আবারও ঘুমিয়ে গেলাম। তাহিম আবারও ডাকলো। এই পূর্ণ। আমি খানিকটা সময় নড়ে চড়ে পিটপিট করে চোখ খুললাম। উঠে বসতে বসতে বললাম, কি হয়েছে, ডাকছেন কেন? তারিম খানিকটা ভাবুক দৃষ্টি নিক্ষেপ করে বলল। তুমি ড্রেস কোথায় চেঞ্জ করেছো? আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। মানে? তারিম গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে আমার দিকে ঘুরে তাকালো। তুমি যে গোয়েন্দাগিরি করতে গেছো এই ড্রেস পরে কোথায় চেঞ্জ করেছো? তোমার শাড়ি কোথায়? হোটেলে? এই ড্রেস পরে তো আর শ্বশুর বাড়িতে যেতে পারবে না, তাই আগে ড্রেসটা চেঞ্জ করে কাল সকালে বাসায় আসবো। আমি এবার নিজের দিকে তাকিয়ে পুরোপুরি কথার মানেটা বুঝতে পারলাম। আরে ওই নামটা ভুলে গেছি, আপনি চলেন, রাস্তা চিনি আমি। তাহারিম ভ্রু কুঁচকালো। এই ব্রেন নিয়ে তুমি গেছো রাজনৈতিক নেতাদের সাথে পাঙ্গা নিতে? হাউ ফানি! ওনার কথা শুনে আমি বেশ রেগে আঙুল উঁচিয়ে বললাম, দেখুন, একদম অপমান করবেন না বলে দিলাম। আমি কিন্তু সব প্রমাণ জোগাড় করে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ হাত লেগে ফুলদানিটা পড়ে যেতে সবাই বুঝে গিয়েছিল। এতে আমার কি দোষ? উনি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বললেন। না না, তোমার কি দোষ? তোমার কি কোনো দোষ থাকতে পারে? এত এত মিথ্যা বলে তুমি বের হয়েছো, আবার এত রিস্কের একটা কাজ নিজের ইচ্ছেতে করেছো। এটা তো দোষ না, এটা একটা অন্যায়। এত মাতব্বরি করতে কে বলেছে তোমাকে? আমি বলেছি তোমাকে? অ্যাটলিস্ট আমাকে তো জানাতে পারতে। আমি মুখ ফুলিয়ে বললাম, আপনাকে বললে আপনি যেতে দিতেন আমায়? কখনো তো যেতে দিতেন না। আপনাকে আমি ভালো করি লোকেশন বলে দিচ্ছি। উনি গাড়ি চালাচ্ছে আর ঝগড়া করছে। গাড়ি এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। উনি গাড়ি থেকে নামার পূর্বে মাস্কটা ভালোভাবে পরে নিলেন যাতে কোনো সমস্যা না হয়। রিসেপশন থেকে চাবি নিয়ে এসে রুমে আমি পূর্বের পরা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকলাম। প্রায় মিনিট 20-এর পর শাড়ি ঠিক করে বের হলাম।
উনিও ফ্রেশ হয়ে এসে বিছানায় বসলেন। আমার ভীষণ ঘুম পাচ্ছিল, সারাদিনের ঝামেলায় ভীষণ ক্লান্ত আমি। উনি আমার পাশে এসে বসে বললেন, তোমার শাশুড়ি ফোন দিয়েছিল আমাকে, তোমাকে ফোন দিয়ে পাইনি। আমি চোখ খুলে ওনার দিকে তাকিয়ে বললাম, কেন? কারণটা তো জানি না, তবে তোমাকে বলেছে কাল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি উঠে বসলাম। কেন, কাল কি অনুষ্ঠান? উনি ঠোঁট বাঁকিয়ে বললেন। আমি কি জানি। আমি আর কিছু না বলে শুয়ে পড়তেই উনি হঠাৎ করে বলে উঠলেন, পূর্ণ, শোনো না, হুম? তোমাকে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করাবো। আমি ভ্রু কুঁচকে বললাম, গার্লফ্রেন্ড? তোমাকে বলেছিলাম না আমার গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, কাল একবার সময় করে তোমার সাথে দেখা করাবো, তুমি রেডি হয়ে থেকো। আমি ঠোঁট বাঁকিয়ে বললাম, আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করলে আমার আবার রেডি হতে হবে কেন আজব? যান সরেন তো, দেখানোর সময় দেখাইয়েন, এখন ডিস্টার্ব করবেন না একদম। বলেই ওনাকে ধাক্কা দিয়ে খাট থেকে উঠিয়ে আমি কাঁথা নিয়ে শুয়ে পড়লাম। আমার বুকের মধ্যে কোথাও না কোথাও জ্বলন অনুভব করছি। আর জেলাস হব না কেন? প্রথমত তাহিম তালুকদার আমার হাজব্যান্ড, দ্বিতীয়ত আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষের মুখে অন্য কোনো মেয়ে মানুষের কথা শুনতে কার ভালো লাগে? তার উপর তাকে যদি নিজে গার্লফ্রেন্ড দাবি করে, মনে তো বলছিল ঠাস ঠুস করে কয়েকটা কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, বউ থাকতে তোর কিসের গার্লফ্রেন্ড রে বেদ্যপ পোলা। কিন্তু আফসোস, কিছুই বলতে পারলাম না আমি। ভাইয়া শুনছেন? রুদ্র বিরক্ত, ভীষণ বিরক্ত এই মেয়েটার উপর। প্রতিটা লাইনে 5বার ভাইয়া না ডাকলে মনে হয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এমন ভাব। রুদ্র রাগী দৃষ্টিতে ইলুর দিকে তাকালো। তোমাকে না বললাম চুপচাপ সিটে বসে থাকতে? এত কথা বলো কেন? আরেকটা কথা বলবে তো মাইরও খেতে পারো। ইলু তো ইলুই। ইলু হঠাৎ খেয়াল করলো রুদ্র ইলুদের বাড়ির রোডে না গিয়ে তার বিপরীত দিকে যাচ্ছে। ইলু চোখ বড় বড় করে বলল, এই রুদ্র ভাইয়া কি করছেন? আপনি বামে যাচ্ছেন কেন? আমার বাসা তো ডানে। রুদ্র নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি তো তোমার বাসায় যাচ্ছি না যে তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী যাব। আমি যাচ্ছি আমার ইচ্ছে মতো। চুপচাপ বসো আর দেখো কোথায় যাই। দেখুন রুদ্র ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু, আমি নামবো। নামান আমাকে। রুদ্র না কোনো কথা বলছে আর না ইলুর কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে, চুপচাপ গাড়ি চালাচ্ছে। ইলু নিজের করা একটা প্রশ্নের উত্তরও না পেয়ে বেশ হতাশ হয়ে চুপচাপ বসে রইল। রুদ্র আর চোখে এক পলক ইলুর দিকে তাকিয়ে মুচকি হাসল। রুদ্রদের গাড়ি এসে থামলো একটা বিলের পাশে। রুদ্র গাড়ি থেকে নেমে গিয়ে ইলুর দিকে দরজা খুলে দিল। নামো। ইলু হাত গুটিয়ে বসে আছে মানে সে কিছুতেই গাড়ি থেকে নামবে না। আপনার ইচ্ছে হলে আপনি যান, আমি যাব না। আমি বাসায় যাব। রুদ্র ভ্রুকুচকে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে ইলুর দিকে তাকিয়ে খানিকটা ঝুঁকে ইলুকে হুট করেই কোলে তুলে নেয়। হঠাৎ এমন হওয়াতে ইলু বেশ চমকে উঠল। এই কি করছেন? নামান আমাকে, নামান, আমি যাব আপনার সাথে, তাও নামান আমাকে। রুদ্র সামনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে বলল, সুন্দরভাবে বলেছিলাম নামতে, নামনি, তাই আমি আমার টেকনিকটা অ্যাপ্লাই করলাম। এখন তুই মুখটা বন্ধ রাখো, নয়তো আমি আমার টেকনিক অ্যাপ্লাই করে তোর মুখটা বন্ধ করবো। নাও ইয়োর উইশ। রুদ্রের কথা শুনে ইলু চুপ করে গেল। আর মনে মনে নিয়ত করল কিয়ামত হয়ে গেলেও সে কথা বলবে না আর না মুখ থেকে একটা শব্দ বের করবে। একদম চুপ। রুদ্র ইলুকে নিয়ে বিলের তীরে এসে ইলুকে বসিয়ে প্যান্টটা একটু উপরে তুলে পানিতে পা দিয়ে নিজেও বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে দেখল আজ আকাশে অর্ধচন্দ্রিমা আর আকাশ ভরা তারার মেলা। ইলুর বেশ ভালো লাগলো এখন। তার কাছে কেন জানি অর্ধচন্দ্রটাই বেশি ভালো লাগে। সবার তো পূর্ণিমা ভালো লাগে, কিন্তু ইলুর আলাদা। সবার পছন্দ যে একরকম হতে হবে এমন তো কোনো কথা নেই। আকাশটা পরিষ্কার হওয়ায় চারপাশে মৃদু আলোটা ভালোই লাগছে, তার সাথে হালকা ঝিরঝিরে বাতাস। ভালো লাগছে? হুম। ইলু চারপাশে নজর বুলিয়ে পাশে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তার দিকেই তাকিয়ে আছে। ইলু ভ্রুকুসকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? আজকের চারটা ভীষণ সুন্দর, তাই না? ইলু মুচকি হেসে বলল, অর্ধচন্দ্র আমার ভালো লাগে। তোমাকেও আমার ভালো লাগে। ইলুর কথার প্রেক্ষিতে হঠাৎ রুদ্রের এমন কথায় ভ্রুকুসকে বলল। আমাকে কিছু বললেন? রুদ্র হকচকিয়ে উঠে বলল, না, না বললাম আজকের ওয়েদারটাও খুব সুন্দর। ইলু মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল। তারপর অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, গর্ধব কোথাকার। সকালের সূর্যের তির্যক আলো চোখে পড়তেই পিটপিট করে চোখ খুললাম। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন মন্ত্রী সাহেব।
মনে হচ্ছে আমি তার কোলবালিশ। এত জোরে চেপে ধরে আছে সে। না আমি হাত ধরাতে পারছি আর না শরীর। কেমন একটা অস্বস্তিকর পরিবেশ। ঘড়ি থেকে তাকিয়ে দেখলাম ঘড়ি কাঁটা 6টার ঘরে গিয়ে টিক টিক করে জানান দিচ্ছে এখন সকাল 6টা। আমি খানিকটা নড়ে চড়ে উঠতেই উনি আরো জোরে শক্ত করে জড়িয়ে ধরলো। এখন সত্যি সত্যি নিজেকে বালিশ বালিশ ফিল হচ্ছে। আমি ওনার হাতটা সরাতে যাব, কিন্তু উনি ঘুমের মধ্যেই চেপে শক্ত হয়ে আছেন, যার কারণে হাত সরাবো কি নড়াতেও পারলাম না। অগত্যাই চুপ করে শুয়ে রইলাম। কখন যে আবার ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। ফের আবার যখন ঘুম ভাঙলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 8টা বেজে 30 মিনিট। সাইডে তাকিয়ে মন্ত্রী সাহেবকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু আশেপাশে তাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে উঠে বসলাম। আশেপাশে নজর যেতেই ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, মানে উনি গোসল করছেন। কিন্তু ভাবনা তো এটা না, উনি গোসল করছেন ঠিক আছে, কিন্তু পরবেনটা কি? কাপড় তো নেই। আমি এটা ভাবতে ভাবতে ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। ওনার দিকে চোখ যেতেই আমি চোখ খিচে বন্ধ করে নাকে মুখে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কারণ ওনার পরনে একটা সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই। উনি কিছুক্ষণ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে খানিকটা এগিয়ে এসে কাঁথা ধরে টান দিয়ে বলল, কি হয়েছে? ঘুম শেষ হয়নি? আবার শুয়ে পড়লে কেন? তাড়াতাড়ি ওঠো, বাসায় যেতে হবে। আমি কাঁথা খিচে ধরে আছি। বিড়বিড় করে বলতে লাগলাম, অসভ্য, নির্লজ্জ। লজ্জা টজ্জা আল্লাহ কিচ্ছু দেয়নি নাকি লোকটাকে? আর কি বিড়বিড় করছো আজও? উনি আরেকটু জোরে টান দিয়ে বলল, আমি উঠবো না, জানতো এখান থেকে। আর উলঙ্গ ঘুরছেন কেন আপনি? নির্লজ্জ। আপনার লজ্জা নাই? বা থাকতে নাই পারে, কিন্তু আমার তো আছে। যান তাড়াতাড়ি চেঞ্জ করেন। আমার কথা শুনে তাহরিম নিজের দিকে তাকালো। সে এতক্ষণে বুঝতে পারল পূর্ণার এই অদ্ভুত বিহেভিয়ারের কারণ। সে বাঁকা হেসে কাঁথা ধরে আরেকটু জোরে টান দিল, যার ফলে কাঁথাটা তাহরিমের হাতে চলে আসে। উফ, কি শুরু করেছেন? জানতো, আর চেঞ্জ করে আসেন। তুমি এমন করছো কেন পূর্ণ? আমি তো তোমার হাজবেন্ড, তাই না? দেখার অধিকার আছে তোমার। তুমি বললে টাওয়েলটাও খুলে দিতে পারি। বলেই চাওয়ালটা আমার মুখে ছুঁড়ে মারে। আমি 2 হাত দিয়ে চোখ চেপে ধরে আছি। ছি, নির্লজ্জ মন্ত্রী সাহেব, যান না এখন এখান থেকে। তারিম বিছানার উপর বসে পূর্ণার দিকে তাকিয়ে বলল। চোখ থেকে হাত সরাও। আমি আরো জোরে চেপে ধরে বললাম। না, কিছুতেই না। তারিম এবার ধমকে উঠে বলল। সরাও বলছি। আমি চোখ থেকে হাত সরিয়ে পিটপিট করে চোখ খুললাম। সামনে তাকিয়ে আমি হতবাক। এই লোক তো দেখি পুরা রেডি। ব্লু পাঞ্জাবি আর সাদা রঙের পাঞ্জাবি পায়জামা, আর চুলগুলো এলোমেলো। ফর্সা শরীরে নীল রংটা জাস্ট অসাধারণ লাগছে। যদিও তাকে যেই রং পরে সেই রঙে অসাধারণ লাগে। আমি হতভম্ব হয়ে বললাম, আপনি? উনি এক ভ্রু উঁচু করে বললেন। আমি কি আমি? আমতা আমতা করে বললাম, আপনি পাঞ্জাবি কোথায় পেলেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে কি তোমার মতো মাথা মোটা মনে হয়? আর এমন মাথা মোটা থাকলে আমার আর রাজনীতি করতে হতো না। কাল রাতে আপনি যখন নাক ডেকে ঘুমাচ্ছিলেন তখন আমি বাইরে থেকে আপনার আর আমার ড্রেস আনিয়েছিলাম। বলেই আমার হাতে একটা শপিং ব্যাগ গুজে দিলেন। আমাকে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে উনি ভ্রু উঁচু করে বললেন। কি? আমি আমতা আমতা করে বললাম, না কিছু না। বলি শপিং ব্যাগ হাতে নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এই লোক এমন অদ্ভুত কেন? আর সব অদ্ভুতগিরি আমার সাথে কেন দেখাতে হবে? ওয়াই মি? বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু পূর্ণা এখনও ওয়াশরুম থেকে বের হচ্ছে না দেখে তাহরিম গিয়ে ওয়াশরুমের দরজায় টোকা দিল। পূর্ণা, তোমার হয়নি? এতক্ষণ লাগে নাকি? আমরা বের হব না, লেট হয়ে যাচ্ছে তো। তৎক্ষণাৎ ওয়াশরুম থেকে উত্তর এলো। আপনার এত তাড়া থাকলে আপনি চলে যান, আমি রাস্তা চিনি, বাসায় যেতে পারবো। তাহরিম ভ্রু কুঁচকে এক পলক ওয়াশরুমের দরজার দিকে তাকালো, বিড়বিড় করে বলতে লাগলো, মেয়েটা এমন ঘাড় তেরা। এই ঘাড় তেরা মেয়েকে কিভাবে সামলাবো আল্লাহই জানে। কোন সুখে যে এই মেয়েকে ভালোবাসতে গেলাম। দরজা খোলার আওয়াজে তাহরিম সেদিকে তাকালো। নীল রঙের কুর্তি, সাদা রঙের প্যান্ট আর ম্যাচিং ওড়না, বেশ মানিয়েছে মেয়েটাকে। তারিম এগিয়ে আসলো আমার দিকে। আমি ভ্রু কুচকে তার দিকে তাকাতে সে হাসি খুশি মুখে বলল, সুন্দর লাগছে তোমাকে। ওনার এটুকু কথায় কি ছিল আমি জানি না, তবে মনটা ভালো করতে যথেষ্ট ছিল। ঘুমের মাঝে ইলুর মনে হচ্ছে সে কারো পেট জড়িয়ে ঘুমিয়ে আছে। ইলু ঘুমের মধ্যেই ভাবতে লাগলো, তার ঘরে তো সে একাই থাকে, তাহলে কি আসলো তার রুমে? তার ভাই? তবে নিশ্চিত হবার জন্য পিটপিট করে চোখ খুলে তাকালো ইলু।
মুখ উঁচু করে উপরের দিকে তাকাতেই রুদ্রের চোখে চোখ পড়ে তার। রুদ্র তার দিকে ভ্রুকুসকে তাকিয়ে আছে। ইলু হুট করে উঠে বসল। সে দেখল এতক্ষণ রুদ্রের কোলে মাথা রেখে তার কোমর জড়িয়ে শান্তিতে ঘুমিয়েছিল। বেচারা রুদ্র না পেরেছে হেলান দিতে আর না পেরেছে শুইতে। সারা রাত বসে মশা মেরেছে। ইলু মাথা চুলকে আমতা আমতা করতে লাগলো।